সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় আমি সুব্রত কুমার দেবনাথ, প্রভাষক, অর্থনীতি বিভাগ। শিক্ষার্থীরা, আজ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের কৃষি ঋণ নিয়ে আলোচনা করব। তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? কয়েকটি কৃষি জমি তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ শিক্ষার্থীরা, আজ বাংলাদেশের কৃষির অধ্যায়ের আলোচনার পর শিক্ষার্থীরা এক, কৃষি ঋণের ধারণা ব্যাখ্যা করতে পারবে। 2, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের উৎস চিহ্নিত করতে পারবে। 3, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ঋণের মধ্যে পার্থক্য চিহ্নিত করতে পারবে। আমরা প্রথমে আলোচনায় আসি কৃষি ঋণ কি। কৃষিকাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি, বীজ, সার, কীটনাশক, ভূমি সমতলকরণ, উৎপাদিত পণ্য বাজারজাতকরণ, হিমাগার নির্মাণ, শস্য বীজ সংরক্ষণ ইত্যাদি ব্যয় নির্বাহের জন্য কৃষক যে ঋণ গ্রহণ করে থাকে তাকে কৃষি ঋণ বলে। অর্থাৎ কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি উপকরণ ক্রয় ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য কৃষকরা যে ঋণ গ্রহণ করে থাকেন তাকে কৃষি ঋণ বলা হয়ে থাকে। আমরা জানি যে কোনো উৎপাদন কার্য পরিচালনার জন্য কিন্তু মূলধনের প্রয়োজন। কৃষিক্ষেত্রেও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি যন্ত্রপাতি, বীজ, সার, কীটনাশক, অন্যান্য উপকরণ কিন্তু ক্রয় করতে হয়। বাংলাদেশের অধিকাংশ কৃষক দরিদ্র। কৃষির প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের জন্য কৃষকদের হাতে নিজস্ব কোনো মূলধন থাকে না বা মূলধনের অভাব রয়েছে, তাই কৃষকরা কিন্তু বাধ্য হয়ে বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকেন। সুতরাং সংক্ষেপে বলা যায় যে কৃষকেরা কৃষি জমির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি যন্ত্রপাতি ক্রয়, উন্নত বীজ, সার, কীটনাশক ও আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন উৎস থেকে যে ঋণ গ্রহণ করে থাকে তাকেই কৃষি ঋণ বলা হয়ে থাকে। কৃষি ঋণের প্রকারভেদ। আমরা কৃষি ঋণের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করব। কৃষি ঋণকে সাধারণত 4টি ভাগে ভাগ করা যায়, যথা 1, উদ্দেশ্যের দিক থেকে কৃষি ঋণ। 2, সময়ের ভিত্তিতে কৃষি ঋণ। 3, জামিনের দিক থেকে কৃষি ঋণ। 4, ব্যক্তিগত এজেন্সি হতে ঋণ গ্রহণ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই 4 প্রকার ঋণ কিন্তু কৃষকরা গ্রহণ করে থাকেন। আমরা প্রথমেই আলোচনায় আসি উদ্দেশ্যের দিক থেকে কৃষি ঋণ। উদ্দেশ্যের দিক থেকে কৃষি ঋণ 3 প্রকার, যথা 1, উৎপাদনশীল কৃষি ঋণ। 2, ভোগ্য ঋণ। 3, অনুৎপাদনশীল ঋণ। সময়ের ভিত্তিতে কিন্তু কৃষি ঋণ। সময়ের ভিত্তিতে কৃষি ঋণ 3 প্রকার, যথা 1, স্বল্পমেয়াদী ঋণ। 2, মধ্যমেয়াদী ঋণ। 3, দীর্ঘমেয়াদী ঋণ। জামিনের দিক থেকে কৃষি ঋণ। জামিনের দিক থেকে কৃষি ঋণ 3 প্রকার, যথা জমি বন্ধক বাবদ ঋণ। 2, অস্থাবর সম্পত্তির অতিরিক্ত জামিন। 3, পরিচিত ও সুনামের ভিত্তিতে ঋণ। ব্যক্তিগত এজেন্সি থেকে ঋণ গ্রহণ। কৃষকদের ঋণের আরেকটি উৎস হলো সাধারণত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, গ্রাম্য মহাজন, দালাল, ফরিয়া, ভূস্বামী প্রভৃতির ব্যক্তির কাছ থেকে কিন্তু ঋণ গ্রহণ করে থাকেন। আমরা এখন আসি কৃষি ঋণের উৎস সমূহ।
কৃষি ঋণের উৎসকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। এক, প্রাতিষ্ঠানিক উৎস, দুই, অপ্রাতিষ্ঠানিক উৎস। কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎসসমূহ: কৃষকরা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কৃষি ঋণ গ্রহণ করতে পারেন। এই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে ঋণগুলো গ্রহণ করে থাকেন তাকে আমরা প্রাতিষ্ঠানিক উৎস বলে থাকি। প্রথমে আছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষকদের স্বল্প মেয়াদী, মধ্যম মেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। 2, সমবায় ঋণ দান সমিতি। সমবায় ঋণ দান সমিতি থেকেও কিন্তু কৃষকরা বিভিন্ন মেয়াদী ঋণ গ্রহণ করে থাকেন। ভূমি বন্ধকি ব্যাংক। ভূমি বন্ধকি ব্যাংক কৃষকদের জমি বন্ধক রেখে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকেন। বাণিজ্যিক ব্যাংক। সরকারের নির্দেশে বাণিজ্যিক ব্যাংক সমূহ, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সমূহ কৃষি ঋণ সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 5, বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সরাসরি কৃষকদের ঋণ প্রদান না করলেও কৃষি ঋণে নিয়োজিত বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সহায়তা প্রদানের মাধ্যমে কৃষি ঋণ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সরকার। বাংলাদেশ সরকার কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির কল্পে কৃষি ঋণের ব্যবস্থা করে থাকেন এবং বিভিন্ন উৎস থেকে কিন্তু এই কৃষি ঋণ বাংলাদেশ সরকার সরবরাহ করে থাকেন। সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি। সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি থেকে কিন্তু কৃষকরা কৃষি ঋণ পেয়ে থাকেন। দেশে গ্রামীণ কৃষকদের বীজ, সার, কীটনাশক, সেচ যন্ত্রপাতি ক্রয় বাবদ সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি বিভিন্ন প্রকারে বা বিভিন্ন ঋণ প্রদান করে থাকেন। গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক দেশের ভূমিহীন কৃষকদের কোনো প্রকার জামানত ছাড়াই সহজ কিস্তিতে ঋণ প্রদান করে থাকে। কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস। 1, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব। বাংলাদেশের কৃষি ঋণের অন্যতম প্রধান উৎস হল বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন। কৃষকরা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের নিকট হতে ঋণ গ্রহণ করে থাকে। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের নিকট হতে কৃষি ঋণের প্রধান সুবিধা হলো বেশিরভাগ ক্ষেত্রেই ঋণের জন্য সুদ দিতে হয় না বা সুদ প্রদান করতে হলেও সুদের হার কিন্তু কম থাকে। 2, গ্রাম্য মহাজন। বাংলাদেশের কৃষি ঋণ ব্যবস্থায় গ্রাম্য মহাজনেরা এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। অবিভক্ত ভারতে কৃষি ঋণের শতকরা 70% গ্রাম্য মহাজনরা সরবরাহ করত। বর্তমানেও গ্রামের এক শ্রেণীর ধনী মহাজনেরা টাকার লগ্নি ব্যবসা করে থাকেন। তারা কৃষকদের কাছ থেকে অলংকার, জমি ও অন্যান্য স্থাবর সম্পত্তি বন্ধক রেখে উচ্চ সুদে ঋণ প্রদান করে থাকেন। 3, গ্রাম্য ব্যবসায়ী ও ধনী ব্যক্তি। বর্তমানে এক শ্রেণীর ব্যবসায়ী ও ধনী ব্যক্তি দেখা যায় যারা গ্রাম্য মহাজনের শূন্যস্থান পূরণের চেষ্টা করে চলেছেন। এসব ব্যবসায়ী ও ধনী ব্যক্তিরা কৃষকদের উৎপাদিত ফসল অল্প দামে ক্রয় করার উদ্দেশ্যে তাদের অগ্রিম টাকা প্রদান করে থাকেন। আমাদের দেশে বর্তমানে এই ধরনের ঋণ যথেষ্ট প্রাধান্য পেয়েছে। ফরিয়া ও ব্যাপারী। বাংলাদেশের কৃষির বাজারের দালাল, ব্যাপারী, ফরিয়া প্রভৃতি এক শ্রেণীর মধ্যবর্তী ব্যবসায়ী রয়েছে। সব দালাল ও ব্যাপারীরা কৃষি ঋণ দিয়ে থাকে, তবে তারা কৃষকদের নিকট হতে চড়া সুদ আদায় করে থাকে। প্রাতিষ্ঠানিক ও
অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের মধ্যে পার্থক্য। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যেমন সুদের হার। প্রাতিষ্ঠানিক উৎস থেকে অপ্রাতিষ্ঠানিক উৎসে কৃষি ঋণের সুদের হারের পরিমাণ বেশি থাকে। উদ্দেশ্য: প্রাতিষ্ঠানিক যে উৎসগুলো কৃষকদের ঋণ প্রদান করে থাকে, তাদের উদ্দেশ্য কৃষকদের সহায়তা প্রদান করে তাদের উৎপাদন বৃদ্ধি করা। কিন্তু অপ্রাতিষ্ঠানিক যে উৎসগুলো রয়েছে, তাদের মূল উদ্দেশ্য হলো অপ্রত্যাশিত লাভ করা। উৎস: কৃষকরা বিভিন্ন উৎস থেকে কিন্তু ঋণ প্রদান করে থাকে। প্রাতিষ্ঠানিক উৎসগুলো আহ, কিছুটা আহ, অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, সেখান থেকে কিন্তু কৃষকরা সহজে ঋণ পেয়ে থাকে। আর অপ্রাতিষ্ঠানিক বিভিন্ন উৎস থেকে কিন্তু কৃষকরা ঋণ পেয়ে থাকে। তদারকি: প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ নিলে প্রাতিষ্ঠানিক বা প্রতিষ্ঠানগুলো কৃষি ঋণের তদারকি করে থাকেন, কিন্তু অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ নিলে কিন্তু এই কৃষি ঋণের তদারকি করা হয় না। সহজলভ্যতা: প্রাতিষ্ঠানিক উৎস থেকে কিন্তু খুব সহজে এবং খুব সহজ শর্তে ঋণ পাওয়া যায়, কিন্তু অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে কিন্তু আহ, খুব সহজ বা খুব সহজ শর্তে ঋণ পাওয়া যায় না। উৎপাদনশীলতা: প্রাতিষ্ঠানিক উৎস থেকে আমরা যদি ঋণ গ্রহণ করে থাকি এবং সেখানে ঋণের তদারকি থাকে এবং তারা বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকে, এর জন্য উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। কিন্তু অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ নিলে সে ঋণের তদারকি থাকে না বা বিভিন্ন রকম পরামর্শ পাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু উৎপাদনশীলতা হ্রাস পেতেও পারে। ঋণ মৌকুব: বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীর সময়ে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো সরকারের নির্দেশে বা নিজেদের সিদ্ধান্ত মোতাবেক কৃষি ঋণ মৌকুব করে থাকেন, কিন্তু অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ নিলে সেই ঋণে কিন্তু মৌকুব হয় না বা মৌকুব সহজ হয় না। এখন আসি তোমাদের বাড়ির কাজ। তোমাদের বাড়ির কাজ থাকবে বাংলাদেশের কৃষি ঋণের কোন উৎসটি প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক থেকে কৃষি ঋণ নেওয়া উচিত বলে মনে করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানে কিন্তু শেষ করব। পরবর্তী ক্লাসে নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। করোনা মহামারীতে তোমরা যে যেখানে থাকবে সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, নিজে সচেতন হবে, অন্যদেরকেও সচেতন করবে এবং টিকা কার্যক্রমে তোমাদের সম্পৃক্ততা আশা করছি। তোমরা সবাই টিকা নিবে, সুস্থ থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করে আজকে ক্লাস এখানে শেষ করছি। সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।